এই সমস্ত এই উল্টো পাল্টা ভুল করলেই তো তখন সমস্যা না। এবার দেখ সবই জানিস, কোনটা জানিস না, ডেরিভেটিভ জানিস, পুরো সবকিছুই জানিস, ইউ নো এভরিথিং, কিন্তু ঠিক করে করতে হবে, এটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ। আচ্ছা, তাহলে P0 P1 P2 P3 আমি বলে দিচ্ছি, এমনি বের করলে আসবে, কিন্তু আমি চাই যে তুই এগুলো আবার নিজে ক্যালকুলেট করিস, ঠিক আছে, করে করে এগুলো দেখবি যেগুলো আসছে কিনা। P3x এইটা আসবে। তো মেন ব্যাপার হলো যে P0x 1, তাই x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 0। P1x x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1। P2x x এর হাইয়েস্ট পাওয়ার কত? 2। P3x x এর হাইয়েস্ট পাওয়ার কত? না, 3। হলো? তাহলে কি হলো? তাহলে যেটা বলেছিলাম আগেই যে পলিনোমিয়ালের ডিগ্রি হচ্ছে পলিনোমিয়ালের মধ্যে x এর যেটা হাইয়েস্ট পাওয়ার সেটা দিয়ে বলা হয়। তার মানে PLX অর্থাৎ যেটা কিনা lth ডিগ্রি পলিনোমিয়াল, PLX, তার মানে হচ্ছে তার মধ্যে x এর হাইয়েস্ট ডিগ্রি আছে l। এবার কামিং ব্যাক টু আমাদের যেন অ্যাসোসিয়েটেড লিজেন্ডারি পলিনোমিয়াল, সেটার যে রড্রিগেজ ফর্মুলা, সেখানে আমরা কি দেখলাম যে ও PLX কে m বার ডিফারেন্সিয়েট করে। এবার একটা জিনিস ভাব, ধরা যাক P2x, ঠিক আছে, P2x তার হাইয়েস্ট ডিগ্রি আছে, হাইয়েস্ট পাওয়ার হচ্ছে x স্কোয়ার। x স্কোয়ার কে একবার ডেরিভেটিভ করলে আসবে 2x, দুবার ডেরিভেটিভ করলে আসবে only 2, কিন্তু যদি তিনবার ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসবে? 0, রাইট? তার মানে যে কোনো অর্ডারে, মানে PLX অর্থাৎ l এর ডিগ্রি পলিনোমিয়াল, সেখানে x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে x টু দা পাওয়ার l, তাহলে সেটাকে কতবার ডেরিভেটিভ করা যাবে? যদি 2 হয় হাইয়েস্ট পাওয়ার, তাহলে তো ম্যাক্সিমাম দুবার, মানে সেকেন্ড ডিগ্রি হলে ম্যাক্সিমাম দুবার ডেরিভেটিভ করা যাচ্ছে। যদি থার্ড ডিগ্রি হতো তাহলে এক্স কিউব হতো এবং ম্যাক্সিমাম তিনবার সেটাকে ডেরিভেটিভ করা যেত। সুতরাং lth ডিগ্রি x টু দা পাওয়ার l, তাহলে ম্যাক্সিমাম এটাকে এল বার l বার ডিফারেন্সিয়েট করা যাবে। তাহলে এই যে এখানে যেটা বলা আছে রড্রিগেজ ফর্মুলাতে, যে ddx mod m PLX, এই যে ব্যাপারটা বলা আছে, তার মানে এটাকে ম্যাক্সিমাম l টাইমস ডেরিভেটিভ নেওয়া যাবে। এরপর আরো কন্টিনিউ করতে গেলে সেগুলোর কিছু আসবে না, তখন সবকটা অ্যাসোসিয়েটেড লিজেন্ডারি পলিনোমিয়াল উড বি 0। দ্যাট মিনস mod m ম্যাক্সিমাম l হতে পারে, তার বেশি হতে পারে না। এটা হচ্ছে m এর উপর একটা লিমিটেশন, মানে একটা তো লিমিটেশন অলরেডি ছিল, সেটা হচ্ছে m কে ইন্টিজার হতে হবে যাতে ওই জিনিসটা সিঙ্গেল ভ্যালুড হয়। তার উপরে আমরা আরেকটা জিনিস দেখলাম যে সলিউশনটা এমনই যে l এর থেকে বড় হয়ে গেলে আর কোনো সলিউশনই থাকে না, দে আর অল জিরো সলিউশন। তাহলে এটা হচ্ছে অ্যানাদার লিমিটেশন। তার মানে দাঁড়ালো m এর ভ্যালু তো ইন্টিজার, আর মড m কিন্তু এটা, সেটা l এর থেকে আর কি ছোট হতে হবে। তার মানে দাঁড়ালো অ্যালাউড ভ্যালুজ অফ m হচ্ছে মাইনাস l থেকে শুরু হবে, মাইনাস l প্লাস 1, মাইনাস l প্লাস 2, ডট 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 0, 1, 2, l minus 1, l। তাহলে allowed values of m এরা কারা? এরা হচ্ছে মাইনাস l থেকে প্লাস l পর্যন্ত এক এক করে বাড়বে।
integer, they will increase by 1. এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে সেপারেশন কনস্ট্যান্ট যখন l into l plus 1 এভাবে লিখেছিলাম, এখানেও একটা আন্ডারলাইং অ্যাজাম্পশন ছিল, সেটা হচ্ছে l সাম ইন্টিজার। ঠিক আছে, এই প্রসঙ্গে আবার আমরা পরে আসবো, মানে এল কি শুধু ইন্টিজার নাকি এল মানে আরো কিছু হওয়া সম্ভব, এই ব্যাপারটাতে আমরা পরে আসবো। ঠিক আছে, আপাতত এল ইজ জাস্ট অ্যান ইন্টিজার, এবং দেয়ার আর মানে এল ইজ জাস্ট পজিটিভ ইন্টিজার, মানে এটা সেপারেশন কনস্ট্যান্ট ধরার সময় এটা আমাদের আন্ডারলাইং অ্যাজাম্পশন। ওকে, সো পসিবল ভ্যালুজ অফ এল হচ্ছে 0, 1, 2, 3 এটসেট্রা। আচ্ছা, এটা অলরেডি ভিজিবল, কেননা PLX যেটা আছে, মানে লিজেন্ড্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশন গুলো হয় বা লিজেন্ড্রি পলিনোমিয়াল, মানে পুরো ব্যাপারটাই লিজেন্ড্রির যে পুরো গল্পটা, সেখানে কিন্তু এল এর ভ্যালু এগুলোই। তার মানে আমরা মানে পিওর ম্যাথমেটিক্স ধরে আমরা এগিয়ে যেটা পেলাম, সেটা হচ্ছে যে আমরা প্রথমে শ্রোডিঞ্জারস ইকুয়েশন থেকে সেপারেশন অফ ভেরিয়েবলস করলাম। সেপারেশন অফ ভেরিয়েবলস করে আমরা খুবই অবাক হয়ে গেলাম, কেননা সেটা পুরো লিজেন্ড্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতো দেখতে হলো। যেই না এটা লিজেন্ড্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতো দেখতে হলো, সঙ্গে সঙ্গে আমরা বুঝলাম যে আমাদের এখন অ্যালাউড ভ্যালু হচ্ছে l equal to 0, 1, 2, 3 ইত্যাদি, এবং অ্যাসোসিয়েটেড লিজেন্ড্রি পলিনোমিয়াল বা অ্যাসোসিয়েটেড লিজেন্ড্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর কি যেটা পেলাম, তার সলিউশন হিসেবে আমরা এটা বুঝলাম যে m এর ভ্যালু হবে -l থেকে +l পর্যন্ত এক এক করে বাড়তে বাড়তে যাবে। তাহলে মোট 2l plus 1 এই এতগুলো অ্যালাউড ভ্যালুজ অফ m আমরা পেলাম ফ্রম, কিভাবে পেলাম, জাস্ট সেপারেশন অফ ভেরিয়েবলস করলাম শ্রোডিঞ্জারস ইকুয়েশনে এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করলাম, সেইভাবে আমরা পেলাম। এখনো আমরা এল বলতে কি বুঝি এই প্রশ্নে এখনো আসিনি। ওকে, আচ্ছা, এবার এবার হচ্ছে গিয়ে তাহলে আমাদের ওভারঅল সিনারিও যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ওয়েভ ফাংশন, মানে আমরা তো সামনের কোএফিসিয়েন্ট গুলো এতক্ষণ তো কিছু ধরিনি, আমরা তো ওই ফাই এর সময়ও সামনে কিছু করিনি, আর এখানেও শুধু PLM করে রেখে দিয়েছি। সো হোয়াট অ্যাবাউট নর্মালাইজেশন? তো আমাদের যে আলটিমেট ওয়েভ ফাংশন আছে সেটা নর্মালাইজড হতে হবে। আলটিমেট ওয়েভ ফাংশন হচ্ছে এই, আচ্ছা, এটাকে যদি নর্মালাইজড হতে হয়, সো দ্যাট মিনস mod square of psi ইন্টু, এবার এটা তো 3 ডাইমেনশনাল ইন্টিগ্রাল, তাহলে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটেড টার্মে যেটা ভলিউম এলিমেন্ট যেটা হয়, অর্থাৎ r স্কয়ার sin থিটা d থিটা dr d phi, এটা হচ্ছে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটেড টার্মে ভলিউম এলিমেন্ট। তাহলে এই জিনিসটা মাস্ট বি ইকুয়াল টু 1। এখন psi ইকুয়াল টু আবার রেডিয়াল ইনটু অ্যাঙ্গুলার, সো mod r স্কয়ার y এর mod স্কয়ার r স্কয়ার sin থিটা d থিটা dr d phi ইকুয়াল টু 1। এইটা হচ্ছে আমার নর্মালাইজেশন কন্ডিশন। এখান থেকেই আমার ওই হিসাব মতো সামনের কোএফিসিয়েন্ট গুলোকে পাওয়ার কথা, কিন্তু আমাদের কনভিনিয়েন্সের জন্য আমরা কি করি, রেডিয়াল পার্ট আর অ্যাঙ্গুলার পার্টকে আলাদা আলাদা ভাবে নর্মালাইজ করি। অর্থাৎ এমনিতে এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি, যেহেতু আর এর মধ্যে শুধুমাত্র স্মল আর আছে, সুতরাং আমি এটাকে সেপারেটলি এটার সঙ্গে লিখতে পারি, এবং এটাকেও আমি এভাবে লিখতে পারি, তো পুরো ব্যাপারটা 1। এবার আমি সুবিধার্থে আমরা জেনারেলি কি করি, রেডিয়াল পার্টকে আলাদাভাবে
নর্মালাইজ করি, অ্যাঙ্গুলার পার্টকে আলাদাভাবে নর্মালাইজ করি। এমনিতে নর্মালাইজেশন কনস্ট্যান্ট কিন্তু পুরোটাই আমাদের চয়েস ঠিক নয়, পুরোটাকে 1 করতে হবে। যাই হোক, এবার আমি এরকমও বলতে পারতাম যে আমার এটা ইকুয়াল টু হাফ আর এটা ইকুয়াল টু 2। তো যাই হোক, সমস্ত আমরা যা করব আমাদের সুবিধার কথা ভেবেই করব, তাই আমি এটাকেও 1 করছি এবং এটাকেও আমি 1 করছি। এই হচ্ছে গল্প। তাহলে আমি দুটো নর্মালাইজেশন কন্ডিশন পেলাম। এটাও আমাকে সেট করতে হবে এবং এটাও আমাকে সেট করতে হবে। রেডিয়ালটা আমরা এখনো কিছু করিনি, তাই এটা পরে আসছে। অ্যাঙ্গুলারটা আমরা করেছি। তাহলে নর্মালাইজেশন কন্ডিশন হচ্ছে ফর দ্য অ্যাঙ্গুলার পার্ট থিটার রেঞ্জ হচ্ছে 0 to পাই, ফাই এর রেঞ্জ হচ্ছে 0 to 2 পাই, mod y স্কোয়ার sin theta d theta d phi is equal to 1। ঠিক আছে, এবার দেখানো যায়, মানে আমি তো এমনিতে ওয়াইটা তো পেয়েছিলাম, ওয়াই থিটা ফাই, সেটা আমি এমনিতে উইদাউট শুরুর কোএফিসিয়েন্ট আমি কি পেয়েছি, একটা হচ্ছে অ্যাসোসিয়েটেড লিজেন্ড্রি পলিনোমিয়াল আর একটা হচ্ছে ই টু দ্য পাওয়ার im ফাই, এটা তো আমি পেয়েছি। তো এটাকেই আমার এখানে বসিয়ে সলভ করতে হবে, করলে আমি সামনের নর্মালাইজেশন কোএফিসিয়েন্টটা পাবো। এটার একটা বিশাল বড় ক্যালকুলেশন আছে, সেই বিশাল বড় ক্যালকুলেশন করে, এটা ম্যাথ ফিজিক্সে যে কোনো বইতে থাকে, এটা আমি ক্লাসে করাচ্ছি না, এটা নিজেরা একটু ট্রাই করবি। কোনো সবকটা স্টেপ যদি মানে কোনো একটা স্টেপ হয়তো বুঝতে পারবি না, তো যেটা পারবি না সেটা আমাকে জিজ্ঞেস করবি, সেটা আমি আবার করে পাঠাবো। কিন্তু এটা একটু নিজেরা করবি, চেষ্টা করবি, সেটা বইতে করা থাকবে, ম্যাথ ফিজিক্সের বইতে। আচ্ছা, তো যেহেতু এখানে দুটো লেভেল আছে, এল এবং এম, তাহলে এই যে ওয়াই, সেখানেও দুটো লেভেল থাকবে, সো ইট ইজ ওয়াই এল এম। সামনের কোএফিসিয়েন্টটা কিরম দেখতে? সামনের কোএফিসিয়েন্টটা খুব খারাপ দেখতে। সামনে একটা প্যারামিটার এপসাইলন, তারপরে স্কোয়ার রুট 12 plus 1 by 4 pi L minus mod m factorial L plus mod m factorial। এই হচ্ছে আমার নর্মালাইজেশন কনস্ট্যান্ট, and this is our full solution for the angular part। এবার এপসাইলনটা কি? এপসাইলন হচ্ছে -1 to the power m, যখন m পজিটিভ বা 0, আর m যদি নেগেটিভ হয় তখন এপসাইলন is equal to 1, নেগেটিভ বা ইকুয়াল টু 0। ঠিক আছে, এই জিনিসটাকে, এই যে সলিউশনটা বেরোলো অফ দ্য অ্যাঙ্গুলার পার্ট অফ দ্য শোডিঞ্জারস ইকুয়েশন, এই যে সলিউশনটা বেরোলো, এটাকে বলা হয় স্ফেরিক্যাল হারমোনিক্স। এত এল এম এই সমস্ত ব্যাপারটা আবার আছে, তো ওটার সঙ্গেই রিলেট করলে এটাকে কেন হারমোনিক শব্দটা কেন ইউজ করা হয়েছে, সেটা ওইটার সঙ্গে রিলেটেড। মানে ইন্টিজার আছে, 2 পাই অন্তর এটা নিজেকে রিপিট করছে। হারমোনিক জিনিসগুলো আমরা জেনারেলি এই ধরনের ক্ষেত্রে ইউজ করি, যেমন টিউনিং ফর্ক, ওই সময় স্ট্যান্ডিং ওয়েভ, তখন যেমন ফার্স্ট হারমোনিক, সেকেন্ড হারমোনিক, ওই যে স্ট্রিং এর যে ভাইব্রেশন, সেখানেও যেমন ইউজ করা হতো। হ্যাঁ, তো এখানে এরকম এল এম ইন্টিজার গুলো আছে, একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল অনুযায়ী নিজেকে রিপিট করছে। আরো আছে ডিটেলস কেন স্ফেরিক্যাল হারমোনিককে হারমোনিক বলা হয়, এটা আর্ফকানের বইতে খুব ভালোভাবে এক্সপ্লেন করা আছে। ওয়েল, তো দিস কমপ্লিটস আওয়ার অ্যাঙ্গুলার পার্ট সলিউশন। কিন্তু এবার এগুলোকে একটু গ্রাফিক্যালি কেমন দেখতে হয় সেটা আমাদের দেখতে হবে।
প্লট করতে হবে ওয়েভ ফাংশনগুলোকে, কারণ ওটা দেখলে পরে একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝতে পারবি বা ইম্পর্টেন্ট জিনিসের ব্যাখ্যা খুঁজে পাবি। শুরু থেকে শুরু করি। প্রথম আমরা বের করেছিলাম পিএলএক্স, P01, P1x, P2 half 3x square minus 1, P3 half 5x cube minus 3x, সব না, এই তোদেরকে আমি 12:30 বলেছিলাম না? স্বপ্না, সরি ম্যাম, ও হ্যাঁ না, সরি। না ঠিক আছে, মানে আমি আবার উল্টো পাল্টা বলি অনেক সময়, আমি 12:30টাই বলেছিলাম তো, ওটাই বলছি। সরি ম্যাম, আমি ভেবেছিলাম 12টায়। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 12:30টায় বলতিস, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো এগুলো তো জাস্ট ফাংশন অফ এক্স, এটাই আগে আমরা করি। P0 এটা তো 1, P0 is 1। আচ্ছা, এখানে আমরা প্লট করছি x PLX, P0 1, P1x হচ্ছে x, তারপরে আছে হাফ 3x স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ 3/2x স্কোয়ার মাইনাস হাফ, ঠিক আছে? তো এটা যদি শুধুমাত্র 3/2x স্কোয়ার হতো তাহলে তো একটা প্যারাবোলা হতো, এবং সেটাকে দেখতে এরকম হতো, কিন্তু এটা মাইনাস হাফ আছে তার সঙ্গে আবার। আচ্ছা, এরকম মানে এটা এখানে মিট করবে নট নেসেসারি, জায়গাটা আমরা জানি না কোথায় মিট করবে, সেটা তো আবার ক্যালকুলেট করে দেখতে হবে। যাই হোক, কিন্তু এখানে মাইনাস হাফ আছে, তাহলে পুরো গোটা জিনিসটা আবার হাফ নিচে নেমে আসবে, তাহলে ব্যাপারটা হবে এই, এটা হচ্ছে সেকেন্ডটা P2x। এরকম গ্রাফ কিন্তু ইন্টারভিউতে প্লট করতে দেয়। আচ্ছা, এবার থার্ডেরটা বলতে পারবি কিরকম হওয়া উচিত, কেমন দেখতে হতে পারে? দুটো পার্ট আছে, হ্যাঁ, 5/2x কিউব মাইনাস 3/2x, কিরকম হতে পারে? এনি আইডিয়া? দেখ, গ্রাফ প্লট করার অনেকগুলো ইজি ট্রিক্স আছে।
তার মধ্যে মানে অনেকগুলো ট্রিক্স আছে, সেটার আমার ভিডিও আছে, আমি শেয়ারও করেছিলাম একবার গ্রুপে, আমার আগের চ্যানেলে, মানে আমার নিজের চ্যানেলে আছে ভিডিওগুলো। এছাড়াও তুই ইউটিউবে এমনি গ্রাফ প্লটিং ভিডিও দেখলে অনেক কিছু শিখে যাবি, আছে ভিডিও অ্যাভেলেবেল। তো একটা খুব ইম্পর্টেন্ট ট্রিক্স, দেখ এমনিতে কেউ যদি একদম গোদাভাবে এগোতে চায় তাহলে তাকে কি করতে হবে, এক্স ইকুয়াল টু জিরোতে সেই ছক কেটে আর কি, বুঝেছিস, এক্স ইকুয়াল টু এক্স এবং এফ এক্স দিয়ে এক্স ইকুয়াল টু জিরোতে কত হচ্ছে, এক্স ইকুয়াল টু ওয়ানে কত হচ্ছে, এরকম করে করে কিছু দূর এগোলো, তারপরে কোথায় ডেরিভেটিভ মানে স্লোপটা জিরো হচ্ছে, আবার স্লোপটা পজিটিভ না নেগেটিভ সেটা দেখে সেভাবে করা যায়, বাট ইটস মাচ টাইম টেকিং। তো অতক্ষণ ধরে ওরকম করার খুব একটা দরকার নেই, কেননা কতগুলো ইজি ট্রিক্স আছে, যেমন একটা প্রচন্ড কাজের টেকনিক হচ্ছে অ্যাসিমটোট, টু স্টাডি দ্য অ্যাসিমটোটস, অর্থাৎ এক্স এর খুব লার্জ ভ্যালু দেখতে হবে আর এক্স এর খুব স্মল ভ্যালু দেখতে হবে, এই দুটো ভ্যালুতে এফএক্সটা কত হতে পারে সেইটাকে প্লট করে তারপর সেটাকে একসঙ্গে জুড়ে দেওয়া। যেমন এই পিছির ক্ষেত্রে দেখ, এক্স যদি খুব বড় হয় দেন p3 is approximately 5/2 x cube, কেননা এক্সটা খুব বড়, তাহলে এই টার্মটা ডমিনেট করবে, এই টার্মটা নেগলিজিবল হয়ে যাচ্ছে। আবার এক্স যদি খুব ছোট হয়, এক্স খুব ছোট অর্থাৎ কিনা এক্স হচ্ছে ফ্র্যাকশন, ওকে, তা ফ্র্যাকশন হয়ে গেলে আবার আমরা কি জানি, যত পাওয়ার বাড়বে তত সেটা আরো ছোট হয়ে যাবে, মানে আমি বলতে চাইছি এক্স যদি 100 হয় তাহলে এক্স এর কিউব হচ্ছে 100 কিউব, অনেক বড় সেটা। কিন্তু এক্স যদি হয় 0.01 তাহলে এক্স এর কিউব কত হবে, 0.0000, মানে এরকম অনেকগুলো জিরো হয় তারপরে 1, তাহলে সেটা অনেক ছোট। যখন ফ্র্যাকশনে চলে যাই আমরা তখন পাওয়ার বাড়লে সেটা ভ্যালুটা খুবই ছোট হয়ে যায়, তাহলে এক্স যখন খুব ছোট তখন কিন্তু এই টার্মটাই ডমিনেট করবে, এইটা তখন খুব ছোট হয়ে যাবে, অর্থাৎ p3x will be approximately -3/2x, খুব বড় লিমিট আর খুব ছোট লিমিট। তাহলে x যখন খুব বড় তখন p3x কি x কিউবের মতন ভ্যারি করে। x কিউবের গ্রাফ কেমন হয়, x স্কোয়ার হচ্ছে ইভেন ফাংশন, সুতরাং এরকম, এবং ইভেন ফাংশন তাই এদিকটা মিরর ইমেজ। x কিউব ইজ অড ফাংশন, x এর জায়গায় -x বসালে এটা হয় -x কিউব, সো দিস ইজ অড ফাংশন। অড ফাংশন তার মানে পজিটিভ দিকটা এরকম একটা কিছু, কিন্তু নেগেটিভ দিকটা কি হবে, জাস্ট উল্টো, মানে দুবার মিরর, এদিকে একবার আবার এদিকে মিরর, তাহলে এটা হচ্ছে আমার এক্স কিউব। সো এক্স যখন লার্জ তখন এটা এক্স কিউবের মতো, তার মানে এরকম এরকম আর এদিকটা এরকম, এটা আমি এক্স কিউব প্লট করলাম। আচ্ছা এক্স যখন স্মল তখন এটা কি -3/2x, তার মানে এরকম একটা কিছু, মানে 3/2 আছে, কার্ভটা আর একটু এ হবে, যাই হোক এরকম দেখতে। তাহলে এটা একটা কার্ভ আর এটা আরেকটা কার্ভ, এই দুটো কার্ভই কিন্তু ট্রু, এখানে আমি নেগলেক্ট করেছি মানে ডমিনেট করছে, মানে এটা কিন্তু এমন নয় যে ধরিলাম ক্যাট বেড়ালটি কিউবিক, এরকম টাইপের অ্যাজাম্পশন কিন্তু নয়, মানে এগুলো আমরা মজা করে বলি কিন্তু ফিজিক্সের প্রত্যেকটা অ্যাজাম্পশনের পেছনে নির্দিষ্ট লজিক আছে। তো খুব লার্জ হলে এটা ডমিনেট করে, তাই এটাই দেখতে হবে, এটাই বেশি প্রাধান্য পাবে, এবং ছোটর ক্ষেত্রে এটাই প্রাধান্য পাবে, তাই কার্ভটা এটাই দেখতে হবে, তাহলে বোথ আর কারেক্ট। তাহলে আমার ওভারঅল গ্রাফ কেমন হওয়া উচিত, কানেকশন, জাস্ট আ কানেকশন। This is my overall curve for p3x.
এবার এইটুকু আইডিয়া করেই অনেক বড় বড় প্রবলেমের সলিউশন করে দেওয়া যায়, কারণ অনেক এমন অঙ্ক আছে যেগুলো হাতে কলমে করতে গেলে খুব কমপ্লিকেটেড, কিন্তু গ্রাফিক্যাল, বিশেষ করে নন লিনিয়ার ডিনামিক্স যখন পড়বি তখন দেখবি গ্রাফিক্যাল মেথড ইউজ করে মানে 2 মিনিটে সলিউশন হয়ে যাচ্ছে, বা 2 মিনিটটা বাড়াবাড়ি হয়ে গেল, বাট 5-10 মিনিটেই তো সলিউশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, গ্রাফ প্লটিংটা ভালো করে শিখতে হবে ইউটিউব ঘেটে, আমারও আছে ভিডিও। ঠিক আছে ম্যাম। আচ্ছা, এবার এটা আমরা কি করলাম জানো, পিএলএক্স প্লট করলাম। তুই একটু নিজে নিজেই বাড়িতে বসে বসে P4 P5 এগুলো কেমন হতে পারে প্লট করে দেখতে পারিস, দেখে আমাকে পাঠালে আমি চেক করে দেবো। ওকে, এবার আমরা এতে আসি, অ্যাকচুয়াল আমাদের যা ফাংশন সেটা হচ্ছে PL। ম্যাম এর পিডিএফটা থাকলে একটু পাঠিয়ে দেবেন, মানে এই যে করালেন যেটা। পাঠাবো পাঠাবো, আমি প্রত্যেক ক্লাসেরই পিডিএফ পাঠাই তো গ্রুপে, খালি আগের ক্লাসটা পাঠাইনি কারণ ওটাতে অত কিছু নতুন ছিল না আর কি, মেনলি গল্প ছিল। আচ্ছা, এই নেক্সট আমরা প্লট করব PLM cos থিটা, মানে প্লট করব মানে হচ্ছে এটা কিন্তু আমরা আগেরটা তো আমরা কার্টেসিয়ান প্লট করেছিলাম, কিন্তু এবার তো থিটা আছে, সুতরাং আমরা প্লট করব পোলার কার্ভ, অর্থাৎ r equal to PLM cos থিটা, ঠিক আছে, আর এ ফাংশন অফ থিটা, এই কার্ভটা আমরা প্লট করব। তাহলে দেখি, একটু এ আছে, এটা ধরে ধরে বুঝতে হবে। প্রথম হচ্ছে একদম l equal to 0 থেকে শুরু করছি, তা l যদি 0 হয় তাহলে m এরও একটাই ভ্যালু, সেটা হচ্ছে 0, সুতরাং P00 cos থিটা। আচ্ছা, এবার এবার আমাদের যেতে হবে রড্রিগেজ। আচ্ছা, কার্ভ করার আগে তো এক্সপ্রেশন গুলো বের করে নেওয়া উচিত। আচ্ছা, আগে আমরা এক্সপ্রেশন বার করি, পরে আমরা কার্ভ প্লট করব। এবং এক্সপ্রেশনটা PLM x আগে বার করে তারপর cos থিটা করলে বেশি সুবিধা হবে। PLM x, আচ্ছা, ফর্মুলা ছিল 1 minus x square mod by 2 dx mod m PL x। ভালো কথা, P0x 1 1x x P2x half 3x square minus 1 3x হচ্ছে half 5x cube minus 3x। আচ্ছা, এবার আমি যদি P00x করতে চাই তাহলে 1 minus x square power 0 ddx power 0 P0x অর্থাৎ 1, সুতরাং ক্লিয়ারলি P00 cos theta is 1। ওকে, তার প্লট আর থিটা, তাই তো, r equal to P00 cos theta equal to 1। আচ্ছা, আর থিটার গ্রাফ কেমন হয় ব্যাপারটা, আর তো জাস্ট পয়েন্টেড ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন, আর থিটাটা, আচ্ছা এটা তো অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল না, আমি ওই কোন অ্যাক্সিস থেকে মাপা হবে সেটা একটু দেখি, আচ্ছা একটু দেখি দাঁড়া।
কারণ প্লেন পোলার আর স্ফেরিক্যাল পোলারে তো দুরকম হয় জিনিসটা। এক মিনিট বলছি। ঠিক আছে, ঠিক আছে, আমরা এটাকে জেড অ্যাক্সিস ডিফাইন করছি, তার মানে নর্মাল তোর স্ফেরিক্যাল পোলারে যেমন হয়, এবং আমরা অ্যাঙ্গেলটা জেড থেকেই নেব। মানে একবারে স্ফেরিক্যাল পোলারই করছি কারণ এটা 3 ডাইমেনশনাল প্রবলেম, আর আমার পরবর্তীকালে ফাইটাও ঢোকাতে হবে, সেই জন্য আমরা স্ফেরিক্যাল পোলারে যেমন জেড থেকে অ্যাঙ্গেল ধরে থিটা সেরকম ভাবে করছি। আচ্ছা, তো তাহলে যদি সেটাই করি তাহলে এটা জাস্ট মনে রাখবো। আচ্ছা, এবার এখানে কি দেখা যাচ্ছে যে আর এর ভ্যালুটা সবসময় 1। হ্যাঁ, তার মানে থিটার ভ্যালু যাই হোক না কেন, ফর অল ভ্যালু অফ থিটা আর এর ভ্যালুটা ফিক্সড, আর ইকুয়াল টু 1। তার মানে পোলার কার্ভটা হবে একটা সার্কেল। কেন? কেননা দেখ, থিটার যে কোনো একটা আরবিট্রারি ভ্যালু, থিটার ধরা হচ্ছে এইদিকে, এই যে থিটার ভ্যালু, সেই ডিরেকশনে আর এর ভ্যালু 1। আবার থিটার ভ্যালু যদি আমি 90 ডিগ্রির থেকে বেশি নিই, সেই ডিরেকশনেও আর এর ভ্যালু 1। এরকম করে করে আমি যেই ডিরেকশনেই নিই না কেন আর এর ভ্যালু সবসময় 1। মানে থিটার অল পসিবল ডিরেকশন, সব ডিরেকশনে আর এর ভ্যালু 1। তাহলে এই সবাইকে আমি যদি অ্যাড করি তাহলে আই এম গেটিং আ সার্কেল অফ ইউনিট রেডিয়াস। ঠিক আছে, তাহলে p00 cos থিটা ইকুয়াল টু 1 সেটার প্লট করলে আমি পাচ্ছি একটা সার্কেল। এটা একটা জাস্ট ছোট্ট জিনিস আমি বলবো এখানে, ছোট্ট একটা কমেন্ট, সেটা হচ্ছে যে এগুলো সবকিছু জুড়ে জুড়ে তো এটার সঙ্গে তারপর ই টু দা পাওয়ার আই এম ফাই হবে, কিন্তু ই টু দা পাওয়ার আই এম ফাই এম ইকুয়াল টু তো 0, তার মানে এটা জাস্ট 1 হবে। তো এটার সঙ্গে এটা গুণ করেই আমি অ্যাঙ্গুলার পার্টটা পাবো, তারপর তার সঙ্গে রেডিয়াল পার্টটাও ঢুকবে। কিন্তু আমি বলতে চাইছি যে হাইড্রোজেন অ্যাটমের তোরা কেমিস্ট্রিতে যখন অরবাইটাল পড়েছিলি তখন মনে আছে এস অরবাইটাল গোল হয়, পি অরবাইটাল এরকম দেখতে হয়, এরকম 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 3 রকম হয়। তো এই যে অরবাইটাল গুলো যে হাবি জাবি আরো অনেক রকম শেপ তোরা পড়েছিস, সেগুলোর কোনো এক্সপ্লেনেশন পড়িসনি কিন্তু ছবিগুলো জানিস। এই প্রত্যেকটা ছবি আসলে কিছুই নয়, দে আর জাস্ট দ্য শেপ অফ দ্য ওয়েভ ফাংশন আর থিটা ফাই। এবং এস অরবাইটালের ক্ষেত্রে এটা তো জানিসই যে সেখানে তোরা একটা এল এবং এম পড়েছিলি, এল আর এমই পড়েছিলি, সেটা কি সেটা তোরা এখন ডিটেলস থিওরিটা পড়ছিস। তো এস অরবাইটালের ক্ষেত্রে কিন্তু এল আর এম দুটোই 0 হয়, এবং এখানে এখানে অলরেডি সেই ব্যাপারটা কিছুটা হিন্ট পেয়ে গেলি, কেননা এল আর এম দুটোই 0 হলে যে শেপটা সেটা কিন্তু অ্যাটলিস্ট এখনো পর্যন্ত সেটা একটা সার্কেল আছে। পরবর্তীকালে আমরা দেখবো এটা একটা স্ফিয়ার, মানে যখন আমরা পুরোটা বের করে নেবো আর কি, পুরো ওয়েভ ফাংশন যখন আমরা বের করে নেবো তখন আমরা দেখবো যে এস অরবাইটালে আমরা একটা স্ফিয়ার পাবো। সো নাও ইউ হ্যাভ দ্য মানে কানেকশন যে এস অরবাইটাল L0 M0 তার শেপটা কেন স্ফিয়ার, পি অরবাইটালের ক্ষেত্রে L ইকুয়াল টু 1, এবং তার আন্ডারে এম এর 3টে ভ্যালু -1 0 +1, তো তার শেপটা কেন 3 রকমের ডাম্বেল, এইগুলো সমস্ত কিছু মানে এখন আমরা আস্তে আস্তে রিয়েলাইজ করব। আচ্ছা, এটা হলো p00 cos থিটা। নেক্সট L equal to 1, L equal to 1 এর আন্ডারে m equal to -1 0 +1, সুতরাং p11 cos theta, p10 cos theta, p1 -1 cos theta। এই তিনটে তা আমাদের রড্রিগেজ।
p111 x 1 minus x square square root ddx এটা জাস্ট ddx তারপরে হচ্ছে plx অর্থাৎ p1x p1x টা ছিল শুধু x ddx of x অর্থাৎ p11x হচ্ছে root over 1 minus x square আচ্ছা p10x p10x হবে এখানটা কিছু হবে না এটাও কিছু হবে না তাহলে শুধুমাত্র p1x ই থাকবে অর্থাৎ শুধুমাত্র x হবে p1 minus 1x এইটা p11x এর সঙ্গে সমান হবে কেননা plmx এর যে ফর্মুলা সেখানে কিন্তু এটা মড আছে তার মানে m এর মাইনাসটা মাইনাস পজিটিভ ভ্যালু দেবে। হ্যাঁ মাইনাস প্লাস যাই হোক না কেন ব্যাপারটা একই তার মানে এই দুটোর ভ্যালুটা একই এবার যদি এখান থেকে আমি এই cos থিটা বের করতে চাই p11 cos থিটা p1 minus 1 cos থিটা তাহলে that is equal to 1 minus cos square থিটা অর্থাৎ sin থিটা দেখা যাচ্ছে পোলারটাই বেশি ভালো মানে ভালো জিনিস বেরোলো আর কি হ্যাঁ তাহলে p10 cos থিটা হচ্ছে cos থিটা p11 cos থিটা হচ্ছে sin থিটা এটাকে আমরা প্লট করি এইবার একটু বোঝা যাবে যে ব্যাপারটা আর কি বেশ আগেটা তো একটা সার্কেল এলো সেটা ঠিক গোলের মধ্যে তো কোনো আর কি বৈচিত্র্য নেই এটার মধ্যে বেশ অনেক কিছু পাওয়া যাবে আচ্ছা থার্ড অ্যাক্সিসটা আমি আঁকছি না কারণ ওটা আমাদের এক্ষুনি কাজে লাগবে না যখন ফাইটা তো ঢোকাইনি ফাই হচ্ছে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল এখন এরকম ভাবে ঘুরছে না তাই আমি থার্ড অ্যাক্সিসটা অকারণে আঁকছি না আচ্ছা p11 cos থিটা এটা হচ্ছে sin থিটা সো আমরা এখানে প্লট করব r equal to sin থিটা sin থিটার ভ্যালু থিটা equal to 0 হলে 0 থিটা পাই বাই 4 হলে তো 1 বাই রুট 2 থিটা 90 ডিগ্রি হলে 1 থিটা তো 0 থেকে আচ্ছা ওকে পাই বাই 2 তারপর আচ্ছা একটু বস হ্যাঁ 1 মিনিট আসছে 1 মিনিট ওটা কোথায় গেল 180 নিয়ে নিন হ্যাঁ হ্যাঁ বল বল ও বলছি 180 হ্যাঁ 180 পাই বাই 2 তারপরে আবার 3 পাই বাই 2 পরে তো 3 পাই বাই 4 আসবে সেখানে ভ্যালুটা আচ্ছা আমরা এখানে শুধু ম্যাগনিটিউড গুলো প্লট করব কারণ আর সব সময় পজিটিভ হয় ঠিক আছে তাহলে এটার ম্যাগনিটিউডটা আবার 1 বাই রুট 2 তারপরে যখন তোর পাই হবে তখন এটা আবার 0 হবে এরকম করে ব্যাপারটা আর কি হবে আর এখানে আমরা ফুল শেপটা পাওয়ার জন্য এমনিতে নরমালি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে থিটাটা তোর 0 থেকে পাই অবধি হয় আর ফাইটা 0 থেকে 2 পাই অবধি হয় কিন্তু আমরা এখানে ফুল শেপটা পাওয়ার জন্য আমরা
0 থেকে 2π পর্যন্ত সব ভ্যালুই আমরা এখানে কনসিডার করব। তাহলে থিটা 0 তে এটা 0 আর এর ভ্যালু, থিটা যখন এই ডিরেকশনে আর কি π/4 তখন এটার ভ্যালু হচ্ছে 1/√2। তাহলে এটা একটা ভ্যালু, মানে এই ডিরেকশনে এটা 0, এই ডিরেকশনে এটা এখানে কোথাও। আচ্ছা, থিটা যখন π/2 তার মানে এই দিকে, তখন আর এর ভ্যালু 1। থিটা যখন 3π/4 অর্থাৎ এই দিকে, তখন আর এর ভ্যালু আবার 1/√2, এবং থিটা যখন পাই অর্থাৎ এই দিকে, তখন আর এর ভ্যালু আবার 0। তার মানে এই রকম। দিস ইজ p11 cos থিটা। এবং তারপরে আবার থিটাকে তুই যদি আরো বাড়াস, মানে মানে পাই এর পরে আর কি, থার্ড কোয়াড্রেন্টে। হ্যাঁ, আচ্ছা এটা আমি 3π, হ্যাঁ ঠিকই করেছি। তারপরে আবার 5π/4 আসবে, তারপরে আবার এটার পরে 0π, 5π/4 আসবে, 3π/2 আসবে, ঠিক বলছি কি? হ্যাঁ 3π/2 আসবে, ইত্যাদি আসবে। তো এই সমস্ত ভ্যালু কনসিডার করলে সেগুলোর জন্য আবার করলে দেখবি জিনিসটা এরকম আসছে। ঠিক আছে, তাহলে দেখ ডাম্বেল শেপের একটা, ডাম্বেল শেপ অলরেডি আসতে শুরু করেছে। মানে এটাই তো আমার মানে সেই কানেকশন গুলো আমরা কিন্তু এখন পাচ্ছি, কারণ L = 1 হলে মানে p অরবিটাল px py pz, এবং সেগুলো দেখতে ডাম্বেলের মতোই হয়। তো আমরা অলরেডি উই আর গেটিং দ্য ডাম্বেল শেপ। এটা তো গেল কিসের জন্য পেলাম, এটা p11 এবং p1-1। হ্যাঁ, আর এই যে p10 যেটা আছে, যেটা কিনা cos থিটা আছে, সেটার ক্ষেত্রে আবার জাস্ট উল্টোটা হবে। মানে সেখানে দেখ থিটা = 0 হলে cos থিটা কি হয়, 1 হয়। তারপর থিটা = π/4 হলে তো একই জিনিস হয়, কিন্তু থিটা = π/2 হলে তখন আবার সেটা 0 হয়। তাহলে তার মানে থিটা 0 হলে জিনিসটা 1, থিটা π/4 হলে জিনিসটা কিছু একটা, থিটা যখন π/2 তখন এই জিনিসটা 0। সুতরাং ব্যাপারটা cos থিটা হবে এই রকম, এবং অল পসিবল ভ্যালু কনসিডার করলে এই রকম। তাহলে অলরেডি আমরা এই ডাম্বেল এবং এই ডাম্বেল, এই দুটো ডাম্বেলই আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে পি অরবিটাল কেন ডাম্বেল শেপটা, তার অলরেডি একটা ক্লু বা হিন্ট আমরা পেয়ে গেলাম। এবারে তোর কাজ হচ্ছে, আজকের ক্লাসটা এতটাই। এবার তোর কাজ হচ্ছে যে গ্রিফিথসের বইতে দেখবি আরো প্লট আছে, মানে আমরা p1টা তো করে নিয়েছি, p2 এটা তুই প্রথমে বই না দেখে করবি। p2টা, p2 একদম সমস্ত পলিনোমিয়াল বার করে, যতগুলো অল্প p2 তো p2 2 হবে, p2 0 হবে, আর -1 -2 এগুলো হবে, সেগুলো সব পলিনোমিয়াল গুলো বার করবি, cos থিটা বার করবি, প্লট করবি। প্রথমে না দেখে একা একা কর, তারপর বইয়ের সঙ্গে মেলাবি, দেখবি কিছু কিছু মিলছে বা কিছু কিছু ভুল হচ্ছে, সেগুলোকে তখন আবার রিপিট করবি। এইটা হলে তুই মানে গ্রাফিক্যাল ইয়েগুলো, অ্যানালিসিস গুলো খুব ভালো করে শিখে যাবি। এবং হ্যাঁ তারপর ম্যাম। দেখবি যে হ্যাঁ অরবিটালের শেপ গুলো দেখবি ওটাও ওগুলোর সঙ্গে মিলবে, যেমন px py pz টা মোটামুটি মিললো, এর পরের গুলোও মিলবে। sp পরে d অরবিটাল, সেটাও দেখবি মিলবে। বুঝেছিস? তাহলে চেনা জিনিস আমরা আবার নতুন করে দেখছি। ঠিক আছে, তাহলে আবার সামনের সোমবার হবে এই ক্লাসটা, আর বুধবার তোদের ক্লাসিক্যাল ম্যাম ডিনামিক্স। ওগুলো করে কি আমি পাঠিয়ে দেবো, মানে হ্যাঁ আগের হ্যাঁ, যে করে পাঠাস পাঠাস, ভালোই হবে, একদম পাঠাবি। হ্যাঁ,